আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রজন্ম ২৪ কর্তৃক আয়োজিত প্রজন্ম আলাপন প্রোগ্রামে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার রাইয়ান হাসান। আজকের প্রোগ্রামে আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার আব্দুল আহাদ, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক এনসিপি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্য সমর্থিত দিনাজপুর ৫ আসনের এমপির প্রার্থী। সাথে উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার সালমান সাইদ, পলিটিক্যাল অ্যানালিস্ট এবং সাবেক শিক্ষার্থী বুয়েট। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আছি। আপনি তো দিনাজপুর ৫ আসনে ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন এবং নির্বাচনের পরে সরকার গঠন হলো, সংসদীয় অধিবেশন শুরু হলো। আপনি একজন চিকিৎসক, আপনার কাছে প্রথম কোশ্চেনটি থাকবে যে এই যে চিকিৎসক থেকে রাজনীতির মাঠে এমপি ক্যান্ডিডেট, মানে এটা কিভাবে হলো? ধন্যবাদ। আসলে আমরা এই জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অবস্থান করছি। অ্যাকচুয়ালি এই জুলাই অভ্যুত্থান অনেক মানুষকে আসলে রাজনৈতিক ময়দানে সরব করেছে। আমরা যখন জুলাই আন্দোলন হয় তখন কিন্তু হসপিটালে ছিলাম, একদম ফুল টাইম প্রফেশনাল প্র্যাকটিশনার হিসেবে ছিলাম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যখন রুগীগুলো এসেছিল, আমার খুব মনে পড়ে আর কি, যখন ১৬ তারিখ বিকেলবেলা আমি বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ ইমার্জেন্সি কমপ্লেক্সে ওখানে অপারেশন, আমাদের সেদিন অ্যাডমিশন ছিল। তো আমার কাছে এক মা এসেছিল আর কি, তার হাতে তার সন্তানের ব্রেন ছিল, মগজ নিয়ে আমাকে এসে বলছিল যে বাবা, আমার এই সন্তানের এই মাথার ঘিলুটা কি মাথায় আবার ঢুকে দেওয়া যাবে কিনা। মানে ওই যে একটা তাড়না, আমার কাছে মনে হয়েছে যে এমন একটা বাংলাদেশে আমরা বসবাস করছি যে বাংলাদেশে আমার জনগণের টাকায় বুলেট কিনা হয়, সেইটা দিয়ে আমাকেই হত্যা করা হয় এবং আমার মা এসে আমাকে বলে যে আমার মাথার ঘিলুটা মাথায় ঢুকে দেওয়া যাবে কিনা। এই যে একটা বাঁচার জন্য আকুতি, আমার কাছে মনে হচ্ছে আসলে বাংলাদেশে পলিসি লেভেলে কাজ করতে না পারলে আসলে শুধুমাত্র চিকিৎসা পেশায় থেকে আমি হয়তো কোটি কয়েক মানুষের সেবা করতে পারবো, বাট আমি যদি পলিসি লেভেলে না চেঞ্জ করতে পারি তাহলে এভাবে চলতেই থাকবে। আসলে আমার টাকা দিয়ে গুলি কিনে আমাকে হত্যা করা হবে, তো এভাবে তো আসলে চলতে পারে না। ওই যে ইন্সপিরেশন, ওটা আমাকে খুব বেশি অনুপ্রাণিত করেছে এবং আমি মনে করেছি যে বাংলাদেশের পলিটিশিয়ানরা এভরিথিং মেক সেন্স করে। আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটাতে আসলে একটা আমূল পরিবর্তন দরকার এবং আমাদের মতো যারা পেশাজীবী আছে, যারা আসলে আমরা দেখি রাজনীতিবিদরা আগের প্রজন্মে আমরা দেখেছি যে ক্লাসের সবচেয়ে লোয়ার টায়ারের মানুষজন রাজনীতি করে, কিন্তু আমরা আসলে চাই যে বাংলাদেশের টপ ক্যাটাগরি স্টুডেন্টরা, আমি বলছি না আমি মেধাবী, বাট একটা টপ ক্যাটাগরি স্টুডেন্ট কিন্তু বুয়েটে পড়ে, মেডিকেলে পড়ে বা বড় বড় ভার্সিটিগুলোতে পড়ে। তো এই জায়গাগুলো থেকে আসলে রাজনীতি করা উচিত। তাহলে কি হবে যে একটা মেধার চর্চা হবে এবং এই মেধাটা রাজনীতিতে ইমপ্লিকেশন যদি করা যায় তাহলে আসলে একটা দেশের পরিবর্তন হবে বলে আমরা মনে করি। সেখান থেকে আসলে রাজনীতিতে আসা এবং জুলাই পরবর্তী সময়ে আপনারা দেখেছেন যে আমরা এনসিপি রাজনীতি শুরু করেছি এবং সেখান থেকেই নমিনেশন দেওয়া হয়েছে আমাকে দিনাজপুর ৫ থেকে এবং এখান থেকে তো নির্বাচনে ফাইট করেছি। আচ্ছা, এখন আমরা যতটুকু নির্বাচনের রেজাল্ট অ্যানালাইসিস করছি, সেখানে আপনি ১,১,১০,০০০ মতো ভোট পেয়েছেন এবং আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১,১৪,০০০। তার মানে আপনার থেকে ৪,০০০-এর মতন ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। এখন এই নির্বাচনে আপনার মতামতটা কি? নির্বাচন আসলে মিশ্র আর কি। নির্বাচন তো শুধুমাত্র একটা নির্বাচন ছিল না, নির্বাচনের সাথে একটা গণভোট ছিল। তো আমরা প্রথম থেকেই গণভোট এবং এই নির্বাচন নিয়ে একসাথে মুভ করছিলাম, কিন্তু আমাদের যে বিরোধী পক্ষ আছে তারা আসলে গণভোট নিয়ে আগে থেকে একটা, না আপনি যে মানে ব্যবধানে হেরে গেলেন, আমি এটা সম্পর্কে বলতে চাচ্ছি। ঠিক আছে, ব্যবধানের আসলে যে ব্যাপারটা, আমি তো ৪২০০ ভোটে হেরেছি আর কি। ব্যবধানের কাছে আমার কাছে যেটা মনে হয়েছে আর কি, যে ইলেকশন আসলে আমার কাছে ব্যক্তিগত পারসেপশন, খুব অল্প সময়ে ইলেকশন নেভার ফেয়ার। ইলেকশন কতটুকু ফেয়ার হয়েছে না হয়েছে অনেক কোয়েশ্চেন, ওইদিকে যাবো না, হয়তো অন্য কোনো এপিসোডে বলতে পারবো, বাট আমি একটা জিনিস বলতে পারি, ইলেকশন নেভার ফেয়ার। কেন নেভার ফেয়ার আমি বলছি, যে ইলেকশন যারা প্রসিডিউরের সাথে যুক্ত ছিল তাদেরকে যখন ইলেকশন পরবর্তী সময় রিওয়ার্ড করা হবে তখন আপনি মনে করবেন যে না, ডিপ স্টেটের এখানে একটা কানেকশন আছে। আপনি দেখলেন যে আমাদের ক্যাবিনেট সেক্রেটারি এখন যে বর্তমানে নাসিমুল গনি, উনি স্বরাষ্ট্র সচিব ছিলেন। ইলেকশনের পরে আমরা দেখলাম যে ইন্টারিম গভর্নমেন্টের বাকি সবাই এখান থেকে চলে গেলেও তাকে রিওয়ার্ড দিয়ে ক্যাবিনেট সেক্রেটারি করা হয়েছে। তার মানে স্বরাষ্ট্র সচিব যে কিনা সবচেয়ে বেশি সরব থাকবে ইলেকশনের মেকানিজমে, কারণ প্রত্যেকটা ডিস্ট্রিক্টের এসপি থেকে শুরু করে প্রশাসনের পুলিশ প্রশাসনের ওসি প্রত্যেকটা এখানে ইনভলভমেন্ট আছে, কিভাবে আপনি কোথায় কাকে দিবেন এইটাতে উনি খুব ভালো পারফর্ম করার। মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি হারানো হয়েছে, এরকম কিছু? হারানো হয়েছে আমি বলবো না, বাট আপনি এটা
দেখেন যে তাকে কেন ক্যাবিনেট সেক্রেটারি করা হলো, মানে কি ক্যাবিনেট সেক্রেটারি সবচেয়ে ট্রাস্টেড, ল্যাটারালি তো আপনি ওইদিকেই যাচ্ছেন যে আপনাকে হারানো হয়েছে। আমাকে হারানো হয়েছে আমি এটা বলবো না, বাট আমি বলেছি সারা বাংলাদেশের যে সিনারিওটা, যে যখন আপনার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ইলেকশনের পরবর্তী সময় রিওয়ার্ড দেওয়া হবে, তখন মনে করবেন যে তার সাথে কিছু কানেকশন আছে বলে আমরা মনে করি। এরপরে আপনি দেখবেন যে আমাদের যে তখন প্রতিরক্ষা উপদেষ্টা ছিল খলিল ভাই, ওনাকে কিন্তু বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। তার আপনি কি ভাববেন যে আপনার যে প্রতিরক্ষা ব্যবস্থা ছিল তার সাথে একটা ভালো কানেকশন থাকার কারণে আপনি তাকে নতুন গভর্নমেন্টের পররাষ্ট্র মন্ত্রী করলেন, কেন আর কাউকে তো আপনি করলেন না? আপনার কাছে আমি আবারও আসছি, ইঞ্জিনিয়ার সালমান সাঈদ, আপনি বলবেন এই যে ডাক্তার আহাদ উনি তো বললেন যে নির্বাচনের মানে অনেক ডিপ স্টেট, তারপরে এইভাবে প্রশাসনের সাজানো হয়েছে, নির্বাচন এইভাবে হয়েছে। তা আপনি তো পলিটিক্যাল অ্যানালিস্ট, বুয়েট থেকে পাশ করেছেন, মানে আপনার কি মনে হয় যে ভবিষ্যতে এইরকম ভাবে নির্বাচন আয়োজন করা উচিত নাকি অন্য কোনো ফর্মুলা যাওয়া উচিত? এখন আমি সর্বপ্রথম আসলে আপনার মাধ্যমে প্রজন্ম 24 টিমকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এখানে ইনভাইট করার জন্য। নির্বাচনের ব্যাপারে যদি বলতে হয়, আসলে নির্বাচন তো খুবই সুষ্ঠু এবং সুষ্ঠু হয়েছে, নির্বাচনটা খুবই সুষ্ঠু হয়েছে, কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, সারাদিনে কোথাও কোনো ঝামেলা নাই। শেরপুর একজন মারা গেছিলেন শেরপুরে, ওটা তো হচ্ছে যে ঝিনাইগাতিতে নির্বাচনের আগে, নির্বাচনের দিনে ছিল না মনে হয়, যাই হোক নির্বাচনের দিনে আমার জানা মতে না, ঝিনাইগাতিতে একজন মারা গেছিলেন, কে বাদল ভাইয়ের কর্মী, পরে বাদল ভাই নিজেও আর কি স্ট্রোক করে বা সাধারণভাবে হার্ট অ্যাটাক করে মারা যান। কিন্তু আমি বলছি যে নির্বাচনের দিনে কিন্তু কোনো গন্ডগোল ঝামেলা আমরা কোথাও দেখি নাই। সেই হিসেবে নির্বাচন অনুষ্ঠান যদি বলেন সুষ্ঠু, ফলাফল সুষ্ঠু হয়েছে কি না এটা বলাটা একটু ডিফিকাল্ট। আমার মনে হয় ফলাফল সুষ্ঠু হয় নাই, কারণ আমি যতজনের সাথে কথা বলছি, এখন এই যে ফলাফল সুষ্ঠু হলো না, বাংলাদেশে কিন্তু নির্বাচন আসলে এই ফর্মুলাতে হয় এবং এই ফর্মুলাতে এটা সবাই জানে। এই ফলাফল সুষ্ঠু না হওয়ার পিছনে আপনি দায়বদ্ধ, মানে দায় দিতে চান বিএনপিকে, দিতে পারেন, সমস্যা নেই, তারা যেহেতু জয়ী দল। কিন্তু আমার এখানে একটা বক্তব্য আছে, আমি পার্সোনাল লেভেলে কিছু জায়গায় খোঁজ নিয়েছি এবং আমি যেখানকার ভোটার ছিলাম, আমি ঢাকা থেকে যশোরে ভোট দিতে গেছিলাম, তো আমার যেটা অবজারভেশন এখানে এনসিপি এবং জামাতেরও একটা দায় আছে। কি দায় ছিল? বাংলাদেশের ইলেকশন করতে গেলে আপনি একটা পলিটিক্যাল পার্টি, আপনাকে ইলেকশনের মাঠে থাকতে হবে। আমরা যেটা দেখছি এবং যারা আমি পার্সোনাল লেভেলে যতটুকু খোঁজ নিয়েছি, এনসিপি জামাতের লোক মাঠে ছিল না। বাংলাদেশে আপনি পলিটিক্স করতেছেন, আপনি যদি পলিটিক্স না মানে যদি আপনি বাংলাদেশের এখন ইলেকটোরাল সিস্টেম, নির্বাচন ব্যবস্থার মাধ্যমে পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আসবে, তাই তো? পলিটিক্যাল পার্টির উদ্দেশ্য কি? ক্ষমতা দখল করা। তো এখানে আপনার মেইন খেলাটা হচ্ছে নির্বাচনের দিনে। আপনি নির্বাচনের ফলাফল আপনি প্রিজাইডিং অফিসারের হাতে ছেড়ে দিয়ে চলে যাবেন, এটা বাংলাদেশের রাজনীতি না ভাই। যদি এই রাজনীতি আপনারা করতে চান, মানে এনসিপি এবং জামাতকে আমি বলবো, যদি এই রাজনীতি করতে চান তাহলে স্বেচ্ছাসেবী সংগঠন করেন, পলিটিক্যাল পার্টি করার দরকার নেই। হ্যাঁ, আমরা মাঠে তাদেরকে দেখি নাই। রাতের বেলা যেটা বলা হচ্ছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, এই সুযোগ তো এনসিপি জামাত করে দিছে বিএনপিকে। যদি বিএনপি করে থাকে সেই সুযোগ দিছে, মাঠে তারা ছিল না। আপনি তো বললেন যে নির্বাচন, এখন আপনাদের মাঠের ব্যাপারে বাস্তবতা বলে আমি নিজে প্রার্থী ছিলাম, প্রত্যেকটা কেন্দ্রে যাওয়ার চেষ্টা করেছি। আমি আমার যে দলের আমার প্রধান নির্বাচনী এজেন্ট ছিল, আমি গিয়ে দেখেছি যে ভোট কেন্দ্রে জোহরের নামাজ পড়তে গিয়েছে। তা আমার অন্যান্য যে প্রার্থীর যে যারা এজেন্ট আছে তারা ওখানে রুমে আছে, আমার প্রার্থী ভোট কেন্দ্রে নাই। আসলে উনি জোহরের নামাজ পড়তে গিয়েছে, কেউ লাঞ্চ করতে গিয়েছে, কেউ আসর পড়তে গিয়েছে। এবং সবচেয়ে মজার বিষয় হলো যে আমাদের নির্বাচনের যখন রেজাল্টটা গোনা শুরু হয়ে যাবে আর কি, তখন আমরা আসলে আমাদের কেন্দ্রের যে বাইরে অবস্থানের যে বিষয়টা দেখেছি, মানে আমাদেরকে নির্দেশনা এরকম করে দেওয়া হয়েছিল যে ফজরের পর থেকে নির্বাচন কেন্দ্র পাহারা দিতে হবে। সবাই ফজর থেকে মাগরিব পর্যন্ত নির্বাচন কেন্দ্র পাহারা দিয়েছে, খুব এক্সস্টেড, মাগরিবের পরে বাসায় গিয়ে ঘুমিয়েছে। অ্যাকচুয়ালি নির্বাচনের খেলাটা শুরু হয়েছে, মানে ভোট সবাই এনথুসিয়াজম নিয়ে দিয়েছে, বাট ভোট গণনা যখন শুরু হয়েছে তখন আমরা খুবই টায়ার্ড, সবাই বাসায় চলে গিয়েছে। এই যে একটা ভ্যাকুয়াম, এইটা আসলে আমি তো প্রথম জীবনে ভোট দিয়েছি, প্রথম মানে আমার ভোট, আমি আবার প্রার্থী, আমি আসলে জানি না নির্বাচনের প্রধান এজেন্টের কাজ কি, এখানে অন্য এজেন্টদের কাজ কি, বা নির্বাচন কেন্দ্রে কি করতে হয়। অ্যাকচুয়ালি আপনি যদি এগুলো না জানেন, আপনি এমপি কেন হয়েছেন? আমার এক্সপেরিয়েন্সটা নাই, আমি যা শুনেছি, বাট আমি তো এক্সপেরিয়েন্স ওটা হয় না, আমি জীবনে ভোট দেই না। কেন নমিনেশন নেওয়ার পর তো আপনি এগুলো স্টাডি করবেন? হ্যাঁ, স্টাডি করেছি, বাট আমার তো প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স নাই। ভাই শুনেন, এখানে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের একটু শেষ করি। আমার মজার বিষয় হচ্ছে আমার যে নির্বাচনের ভোটের ফলাফল 141টা আমার কেন্দ্র, 100 বাকি সব কেন্দ্রে 25টা কেন্দ্রের রেজাল্ট আমি শিট দেখেছি, কোনো এজেন্টের সাইন নাই, শুধুমাত্র প্রিজাইডিং অফিসার সাইন করে ডিক্লেয়ার করেছে। অন্য কোনো নির্বাচনী এজেন্টের কোনো সাইন নাই,
এনসিপির তো নাই, অন্যগুলোরও নাই। তার মানে কি আপনি প্রিজাইডিং অফিসার, আচ্ছা আমি যা আপনি দিলেন, আচ্ছা আমি ওটা একটু আমরা বলি, নিলাম। মানে আপনি অভিজ্ঞতার যে ব্যাপারটা বললেন, আমাদের দেশে যদি মনে করেন যে একটা ফুটবল ম্যাচ হচ্ছে, আমার নিজের অভিজ্ঞতা বলি, আমাদের অফিসে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, তো টুর্নামেন্ট হলে দেখা গেল কি ড্র হওয়ার পরে যে দলের লোকজন হচ্ছে যে ওইখান থেকে ছেড়ে যায়, ড্র হলে কি হয়, মানে সাধারণত কি হয়, যে ম্যাচে যেতে তার থেকে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ একটা প্রাইজ মানি থাকে, ঠিক আছে। তো যে দলটা হেরে গেল, মানে ড্র হলে কিন্তু তখনটা যে কোনো দলই পেতে পারে। তো দেখা যাচ্ছে কি যখন ওই ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা হয়, তখন যে ডিপার্টমেন্টের হেড শক্তিশালী থাকে, পলিটিক্যাল থাকে এবং ওই জায়গায় উপস্থিত থাকে, তার ডিপার্টমেন্টে আমাদের এরকম নিজের আছে যে 0-0 ম্যাচে ড্র হয়েছে, ম্যান অফ দ্য ম্যাচ দিয়ে দিছে ওই তার দলের লোককে, অথচ আমাদের টিম ওখানে ভালো খেলছে এবং আমরা ওই ড্রর মাধ্যমে আমরা ফাইনালে উঠছি। মানে আমাদের টার্গেটটা ছিল যে ড্র করাটাই আমাদের জয়, যে আমরা ফাইনালে যেতে পারবো, সেখানে আমরা ম্যান অফ দ্য ম্যাচ পাই নাই। তো এটা হচ্ছে বাংলাদেশের সোসাইটি ভাই। তো এটা আপনি যে বললেন আপনি জানেন না, এটা ঠিক আছে, একদিক থেকে এনসিপি নতুন দল, আমরা সেই হিসেবে তাদের প্রতি সহানুভূতিশীল, কিন্তু কথা হচ্ছে যে এটা আমাদের সোসাইটিটা এরকম না। আমাদের দায়, আমি সেটার জন্য বলছি না, এক্সপিরিয়েন্স কম হচ্ছে সেই কারণে আমরা মাঠে ছিলাম না। বাট আপনি সিনারিওটা দেখেন যে ওইখানে আমার অনেকগুলো কেন্দ্র আছে, প্রধান এজেন্টকে হুমকি দিয়ে পিটা বের করে দেওয়া হচ্ছে, সে দেয়াল টপকায় অন্য জায়গায় চলে গিয়েছে, এরকম অনেকগুলো আছে। কথা হচ্ছে যে আপনার যখন রেজাল্ট ডিক্লারেশন হলো, আমি পার্সোনালি ডিসি অফিসে ছিলাম, আমি ওখানে একমাত্র ক্যান্ডিডেট পুরা দিনাজপুরের 6টা আসনের ডিসি অফিসে, আমি একমাত্র জোটের ক্যান্ডিডেট, আর 5টা ক্যান্ডিডেট কেউ ছিল না। তার মানে ডিসি অফিসেও যে মানুষজনকে গিয়ে ওখানে থাকা, মানে আপনি কেন আছেন, আপনি ওখানে স্টে করা মানে একটা প্রেশার ফিল করবে প্রশাসন যে হ্যাঁ আপনি মাঠে আছেন, কিন্তু ওখানে কেউ নাই। মানে আমরা এরকম একটা সিনিয়র ওভার কনফিডেন্ট কিনা আমি জানি না, আমাদের যারা আছে সবাই হয়তো ওভার কনফিডেন্ট কারণ জানে অথবা নিশ্চিত হয়ে গেছে আমরা হেরে গেছি। দেখেন প্রিজাইডিং অফিসারদের যে যারা থাকেন ওনারাও কিন্তু মানুষ, এবং আপনি যেরকম বলতেছেন যে পোলিং এজেন্টদের উপরে হচ্ছে যে থ্রেট থাকে, একইভাবে প্রিজাইডিং অফিসারদের উপরে থ্রেট থাকে। যখন পলিটিক্যাল একটা পার্টি যখন টোটালি অ্যাবসেন্ট কাউন্টিং এর ফিল্ড থেকে, তখন ওই প্রিজাইডিং অফিসারের উপরে কিন্তু অন্য পলিটিক্যাল পার্টি প্রেশার করে। হ্যাঁ, এটা কিন্তু বাংলাদেশের পলিটিক্সের নর্ম। এনিওয়ে, মানে আমরা যেটা এখন বুঝতে পারছি যে মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে নির্বাচনের ফিল্ডে আপনাদের এক্সপিরিয়েন্সের জন্য তাহলে তো নির্বাচন সুষ্ঠু হয়েছে, কিন্তু আপনাদের অভিজ্ঞতার অভাবে আপনারা হেরে গেছেন, বিষয়টা তো এরকমই আসছে। তাহলে তো একটু এতক্ষণ আপনি যে ডিপি স্টেট প্রশাসন কথা বলেন, ওগুলো থেকে ম্যাটার করে বেশি হচ্ছে যে আপনাদের ফিল্ডে দুর্বলতা। না, অ্যাকচুয়ালি আপনাকে ওই দুর্বলতাটাই আপনাকে ডিপি স্টেটের যে অ্যাক্টিভিটি সেটাকে করার জন্য ডিপি স্টেট বলতে কি বোঝেন? আমি খুব জানি ডিপি স্টেট বলতে আসলে আপনাদের দলের নেতারাও ইদানিং খুব ডিপি স্টেট শব্দটা ব্যবহার করতে, ডিপি স্টেট মানে কি এটা আমি আসলে নিজেও জানি না। ডিপি স্টেট বলতে আসলে বাংলাদেশে যে এস্টাবলিশমেন্ট আছে এই এস্টাবলিশমেন্টকে বোঝানো হচ্ছে। মানে কারা, মানে ডিপি স্টেট কারা? না, এটা আসলে কারা এটা আপনি নিজেও বুঝতে পারছেন আসলে। না, আমি বুঝতে পারছি না, অন এয়ার আসলে বলতে চাই না। ডিপি স্টেট হচ্ছে বাংলাদেশের যেই অশরীরী শক্তির বলে এখন বাংলাদেশের আওয়ামী লীগ গভর্নমেন্টে না থেকেও ফ্যাসিলিটিস মানে পাচ্ছে, এটা ডিপি স্টেট। ওটা ডিপি স্টেট, হ্যাঁ এটাই ডিপি স্টেট। মানে বাংলাদেশের যেই মানে শক্তির বলে এখন পর্যন্ত এতগুলো মানুষ গণভোটে রায় দিল, 70% মানুষ গণভোটে রায় দেওয়ার পরেও জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে না। ওই প্রসঙ্গে যাচ্ছি, তবে ডিপি স্টেটের একটা সংজ্ঞা এখন পর্যন্ত আমি মানে প্রথমে একটা সংজ্ঞা পেলাম, এটা আমি নোট করে রাখলাম, আমার যেন মনে থাকে। আচ্ছা, ইঞ্জিনিয়ার সালমান, আপনার কাছে আমি একটা প্রশ্ন জানার ইচ্ছা, এই যে জামাত এনসিপি যে জোটটা বর্তমানে যেভাবে ফাংশনিং করছে, এবং আপনিও মোটামুটি যেটা বলছেন যে ফিল্ডে দুর্বলতা ছিল, আপনি ক্যান্ডিডেট দেখেননি বা ক্যান্ডিডেটের পোলিং এজেন্ট বা তাদের কর্মী বাহিনীকে আপনি দেখেননি, তাহলে এটার মাধ্যমে কি বোঝা যায় যে ভবিষ্যতে নতুন কোনো রাজনৈতিক শক্তি জন্ম হতে পারে, এরকম ক্ষেত্র কি তৈরি হচ্ছে? দেখেন, জুলাই অভ্যুত্থানের পরে অনেকগুলো রাজনৈতিক শক্তি, কালচারাল শক্তি তৈরি করার চেষ্টা হয়েছে, অনেকেই করছে, কিন্তু এখানে আমার বলতে হয় যে আসলে আমি এখন ওইভাবে আসলে দেখি না। কারণ মোটামুটি জুলাইয়ের যে শক্তি হিসেবে বৈষম্য বিরোধী এনসিপি তো ছিল না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেখান থেকে জানাক হয়েছে জাতীয় নাগরিক কমিটি, এবং সেখান থেকে জাতীয় নাগরিক পার্টি হয়েছে। আমি আসলে ওইভাবে দেখি না যে অন্য কোনো পলিটিক্যাল পার্টি, আপনি যদি বিশ্লেষণ করেন এটা হয়তো এমন হতে পারে, সেটা হচ্ছে যে আমরা তো আসলে ফিউচার প্রেডিক্ট করতে পারি না। একটা হতে পারে যে এখন যে অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে যে এনসিপি বা জামাত সংসদে বলেন, রাজপথে বলেন, তারা কেমন জানি ঝিমায় পড়ছে আর কি। হ্যাঁ, সাধারণ মানুষ এটাই ফিল করতেছে। তো এইটা যদি হয়, এবং যদি জুলাই সনদ বাস্তবায়নটা, কিন্তু আসলে আমি মনে করি ব্যক্তিগতভাবে বাংলাদেশের ভোটারদের ফলাফলও তাই মনে হয়, জুলাই সনদ বাস্তবায়নটা এদেশের মানুষের আকাঙ্ক্ষা। জুলাইয়ের একটা আকাঙ্ক্ষার প্রতিফলন কিছুটা হলেও, যতটুকু ওই আপনার রিয়াদ সাহেবের অধীনে যতটুকু করা হয়েছে, এটা মানুষের একটা আকাঙ্ক্ষা। এই জুলাই সনদকে যদি বাতিল করা হয়,
যেদিকে অনেকটা মনে হচ্ছে যে আগাতে পারে, হ্যাঁ, কিন্তু জামাত এনসিপি যদি আসলে ওই জায়গায় কোনো মানে শক্ত স্ট্যান্স না নিতে পারে, তখন একটা সম্ভাবনা তৈরি হবে। মানে জুলাইয়ের আকাঙ্ক্ষার হ্যাঁ, তখন মানুষের তো আকাঙ্ক্ষা আছে যে আমরা একটা এই স্টেটটাকে, এস্টাবলিশমেন্টটাকে, যে ফ্যাসিস্ট এস্টাবলিশমেন্ট থাকে যেটা এখনো হয়তো বিরাজ করতেছে বাংলাদেশে, এইটা আমরা ভেঙে ফেলবো বলে আমরা আন্দোলন করছিলাম মানুষের। ডাক্তার আহাদ, আপনার নিকট আমার পরের কোশ্চেন, এই যে জুলাই সনদের নিয়ে সংসদে যেভাবে আলোচনা হচ্ছে এবং একবার মনে হচ্ছে যে এটা হয়তো বাতিল হয়ে যাবে, আবার মনে হচ্ছে যে জামাত এনসিপি এটা নিয়ে বড় ধরনের একটা আন্দোলন গড়ে তুলবে। এখন এই জুলাই সনদ নিয়ে মানে বাস্তবায়নের প্রধান বাধা কি, বা এটা কেন সহজে হচ্ছে না? দেখেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রধান বাধাটা আসলে সরকার না, এটা আসলে ক্ষমতার আপনি দায়টা কাকে দেবেন বা ক্ষমতার ভরকেন্দ্র আপনি কোথায় রাখছেন, এইটাই হচ্ছে মেইন ফ্যাক্ট এখানে। এখন ক্ষমতায় আছে সরকার, যে সরকারই থাকুক, এই সরকার যখন জুলাই সনদ বাস্তবায়ন হয়ে যাবে তখন তো এই ক্ষমতার মানে ভারসাম্যটা চলে যাবে জনগণের হাতে। তখন জনগণ চাইলেই, জনগণের যে আকাঙ্ক্ষা মানে বা আমরা দেখেছি যে জুলাই সনদের ভিতরে আসলে কি আছে, দেখেন সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো, এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীন থাকবে এবং এটা মানে প্রধান যারা থাকবে এটা নিয়োগটা হবে নিরপেক্ষ। যেমন পুলিশ সংস্কার কমিশনের বা বিভিন্ন সময় দাবি এসেছে যে পুলিশের যে প্রধান হবে সে নিরপেক্ষ হবে। পুলিশ আসলে কি কোনো রাষ্ট্রের, পুলিশ আসলে কি কোনো রাজনৈতিক দল? আমার কোশ্চেন হচ্ছে, আমি ব্যাখ্যা করছি। দেখুন, যে প্রধান যে বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে, যেমন পুলিশ, প্রধান বিচারপতি কিংবা দুদক, এরকম বড় বড় যে প্রধান নির্বাচন কমিশনার, এগুলো যদি নিয়োগটা যদি নিরপেক্ষ হয় তাহলে কিন্তু কোনো দলই জায়েন্ট হতে পারবে না, কোনো দলই ফ্যাসিস্ট হতে পারবে না। এখন যদি এটা বাস্তবায়ন হয় তাহলে তো যেই গভর্নমেন্ট ক্ষমতায় আছে তার ক্ষমতার ভারসাম্য তো তার কাছে, নিজের কাছে থাকলো না। এটা তো আসলে নিরপেক্ষ হয়ে গেলে জনগণের কাছে চলে গেল। এই যে ভয়টা এখন সরকারকে, বিএনপি গভর্নমেন্টকে ফেস করছে, এইটার কারণে আসলে জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে না। এবং এই ভয় থেকে আসলে মানে সরকার যদি এক্সিস্টিং গভর্নমেন্ট, তারা পার্লামেন্টে মেজরিটি, এবং তারা মেজরিটি হওয়ার কারণে তারা এই জিনিসটা আসলে করতে চাচ্ছে না, এবং তাদের যে না করলে আপনাদের অবস্থান কি হবে? আমাদের অবস্থান হচ্ছে, আমরা লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা নির্বাচনের আগেও যেভাবে বলেছি এখনো ঠিক একই কথা বলছি। আমরা গণভোটের যে রায় আছে জুলাই সনদের পক্ষে আছি, এবং আমরা, আপনি জানেন যে আমরা একটা আন্দোলনের ডাক দিয়েছি যে আগামী ইয়াতে বাইতুল মোকাররমের সামনে একটা আন্দোলন আছে, এবং আপনি দেখবেন যে আমরা আসলে জুলাই সনদ নিয়ে লাউড অ্যান্ড ক্লিয়ার। আন্দোলনটা কি নিয়ে? এবং আন্দোলনটা হচ্ছে যে জুলাই সনদ যাতে বাস্তবায়ন হয় এবং জুলাই সনদের পক্ষে যে গণভোটের রায় এসেছে এইটা যাতে দ্রুত বাস্তবায়ন হয়, এই জন্যই জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য আমরা একটা সমাবেশের ডাক দিয়েছি। এবং এই আন্দোলন আসলে খুব শীঘ্রই জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা আসলে রাজপথে দাঁড়াবো। যদি সংসদে বাস্তবায়ন না হয় তাহলে জনগণ আছেই, জনগণের 70% রায় আছে এবং আমরা রাজপথে আছি। আচ্ছা, এই জুলাই সনদের যেই কিছুদিন আগেও ছিল ঐকমত্য কমিশন, বিভিন্ন মিটিং হয়েছে, সেটিং হয়েছে, সংসদ ভবনের সামনে সাইনিং সেরিমনিও হয়েছে, তা ডক্টর মোহাম্মদ ইউনূস তো সে সরকার প্রধান ছিলেন, তা ওনার সাথে কি আপনাদের কোনো যোগাযোগ আছে এখন, যে মানে আপনি এটা এইভাবে হ্যান্ড ওভার দিয়ে গেলেন, সেটা কেন হচ্ছে না? আমরা প্রথম থেকে এনসিপি কিন্তু খুব ক্লিয়ার ছিলাম, এবং আপনি জানেন যে আমরা জুলাই সনদে কিন্তু স্বাক্ষর করি নাই। এখন আপনার মনে হতে পারে কেন করলাম না, অন্যান্য রাজনৈতিক দল তো করলো, আমরা কেন করলাম না? আমরা করি না এই কারণে, জুলাই সনদে স্বাক্ষর করার পরেও যেই মূলা দেখিয়ে সংসদ আমাদেরকে বলছে যে এটা বাস্তবায়ন হবে না, এটা বাস্তবায়ন করবে শুধুমাত্র সংসদে, কিন্তু এই ভয়টার কারণে যে আসলে একটা কাগজে সাইন করে কি হবে কিনা, আমরা এটার আইনি ভিত্তি চেয়েছিলাম যে কাগজে সাইন করলাম বা না করলাম জুলাই সনদ বাস্তবায়ন আইনিভাবে হবেই, এইটাই আমরা চেয়েছিলাম। এবং সংসদ যদি নাও চায় তারপরে তো হবে, কারণ জনগণ তো চায়। সংসদে কে নির্বাচিত হলো সেইটাই কি জনগণের, আমার নির্বাচনে কনস্টিটিউশনে 4.5 লাখ ভোটার, আমি সেখান থেকে হয়তো অল্প ব্যবধানে হেরেছি, আমার যে প্রার্থী আছে সে আমার থেকে 4,000 ভোটে জিতেছে। এখন 1,14,000 ভোট তাকে জনগণ দিয়েছে, দিয়ে সে এসে বললো যে হ্যাঁ আমি জুলাই সনদ মানি না, কিন্তু 1,10,000 মানুষ তো এই জুলাই সনদ চাই, তাদের প্রতিফলন তাহলে কোথায় আপনি দেখতে পাবেন? তাহলে কি একটা মেজরিটি না চাইলে 14 মধ্যে তো অনেক মানুষ চাই, কারণ আমি সেটা বলছি না। এখন যেভাবে বিএনপি বলছে যে না সংসদই করবে, তার মানে কি সংসদ করবে, সংসদে তো আপনাকে ভোট দিয়েছে ধরেন 46%, কিন্তু গণভোটের পক্ষে তো 70% দিয়েছে। তার মানে কি এই 70% মানুষ চায় জুলাই সনদ বাস্তবায়ন হোক, কিন্তু আপনি কি সংসদে গিয়ে দেখছেন 46% মেজরিটি নিয়ে আপনি ওটা প্রমাণ করছেন যে জুলাই সনদ বাস্তবায়ন হবে না এবং আমাদের মতো করে কিছু হবে কিছু হবে না? তার মানে কি আপনার যেগুলো আপনার পক্ষে আসছে সেগুলো হবে, আপনার পক্ষে যেগুলো আসছে সেগুলো হবে না। আর এটা সংবিধানের যে জুজ আমাদের দেখাচ্ছে, আপনি দেখেন
সংবিধানে আপনার এর আগে কি বিএনপি গভর্নমেন্ট সংবিধান পরিবর্তন করে নাই? আপনার মার্শাল ল পরিবর্তন হয় 75-এর সময় আমরা কি দেখছি, জিয়াউর রহমান সংবিধান পরিবর্তন করে নাই। এরপরে তো বিভিন্ন ধাপে ধাপে সংবিধান পরিবর্তন হয়েছে। তো আপনি যে সংবিধানের কথা বলছেন সেই সংবিধান তো পরিবর্তন হয়েছে বারবার, এবং জনগণ যেখানে ম্যান্ডেট নিয়ে গণভোটে রায় দিয়েছে সেটাকে আপনি তো ভায়োলেন্স করতে পারেন না। ঠিক আছে, আপনি করতে পারেন, সংসদে আপনি মেজরিটি, সংসদে না নিতে পারেন, সংসদে আলোচনা না করতে পারেন, বাট জনগণ তো জনগণের রায়, আপনি আন্দোলনের দিকে যাবেন। অবশ্যই আমরা যদি এই গভর্নমেন্ট যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে তাহলে অবশ্যই আমরা আন্দোলনের দিকে যাব। আচ্ছা, আপনার কাছে আবারও আসছি, ইঞ্জিনিয়ার সঙ্গে কিছু বলতে পারি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আসলে ব্যাপারটা হয়েছে কি, সব ঘুরে ফিরে আসলে পলিটিক্যাল পার্টি মানে যারা গভর্নমেন্টে আছে তাদেরকে দোষ দেওয়া সহজ, কিন্তু আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে জুলাই সনদ, এই যে ভোট এত পার্সেন্ট, এইগুলোর আসলে কিছুই দরকার ছিল না। ভাই একজন সমন্বয়ক ছিলেন, আমরা সবাই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা ছিল সেই সমন্বয়কদেরকে লিডার মেনে নাহিদ ইসলামকে, মানে আমি বলতেছি না যে এখানে অন্য কেউ ছিল না, জামাত বা বিএনপি ছিল না, তারাও ছিল, কিন্তু পলিটিক্যাল ফেসটা কে ছিল? নাহিদ ইসলাম। উনি ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। একইভাবে সবাই কিন্তু, মানুষ কিন্তু তাদের পিছনে দাঁড়াই এস্টাবলিশমেন্টকে ভেঙে ফেলতে চাইছে, কিন্তু পরবর্তীতে আমরা সাধারণ মানুষ দেখলাম যে এস্টাবলিশমেন্টকে আসলে কেউই যেন ভাঙতে চাচ্ছে না। আপনি যে প্রশ্নটা করলেন না যে অন্য পলিটিক্যাল পার্টি তৈরি হবে কিনা, হতে পারে হচ্ছে এই কারণে যে সমন্বয়করা যখন সুযোগ ছিল, এই যে মনে করেন ভাই ভোটে দাঁড়ালো হেরে গেল, বা 50% মানুষ বিএনপিকে ভোট দিয়েছে, 51% 70% মানুষ হ্যাঁ ভোটে, এই কিছু তো দরকার ছিল না। আপনি যখন এস্টাবলিশমেন্টকে ভেঙে ফেললেন, শেখ হাসিনা যখন ভারতে পালায় গেল, তখন আপনি বিপ্লবী সরকার করতেন। আপনি তা না করে আপনি ওই যে ফ্যাসিস্ট সংবিধান ছিল সেই সংবিধানে একটা, মানে আমি বলবো, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, শাহাবুদ্দিন চুপ্পুর কাছে আপনি শপথ নিলেন। দ্যাট ওয়াজ দ্য গ্রেভ মিস্টেক, যেটার কারণে আসলে এত কিছু। একটু খুব বিনয়ের সাথে বলি আপনাকে, এটা একটু কারেকশন করি। আমরা তো ভিতরে অনেক ব্যাপারগুলো বলি। আমরা 5 তারিখের পর থেকে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির কাছে গিয়েছি যে আমরা বিপ্লবী সরকার করব। আমরা বিএনপির কাছে গিয়েছি, জামাতের কাছে গিয়েছি, আরো যত রাজনৈতিক পার্টির কাছে কেন যাবেন? তখন তো আন্দোলনে আপনারা জিতে গেছেন, তখন আমরা কাছে কেন যাবেন? এটা তো আপনাদের, আমরা জিতে গিয়েছি, মানে আমরা, আমাদের সাথে আন্দোলনে তো সবাই ছিল, জনগণ কিন্তু আপনাদেরকে দেখছে। ঠিক আছে, এখন পলিটিক্যাল পার্টিগুলো চায় না বিপ্লবী সরকার করতে। শুনুন, মাস্টারমাইন্ড যারাই বলুক না কেন, আমরা কিন্তু আসিফ মাহমুদের পোস্টই দেখছি যে 6 তারিখ না 5 তারিখে আসেন না। এখানে ভিতরে তো অনেক চাপ থাকে। পলিটিক্যাল পার্টিগুলো আমাদের গার্জিয়ান ছিল, এবং পলিটিক্যাল পার্টিগুলো কোনোভাবেই চায় না যে এটা বিপ্লবী সরকার ঘটুক, কারণ বিপ্লবী ভাই পলিটিক্যাল পার্টি, আমি বলি শুনুন, পলিটিক্যাল পার্টি তো চাবে না। 5 তারিখের পরে পলিটিক্যাল শহীদ মিনারে আন্দোলন ডেকেছে, 3 মাসের মধ্যে ইলেকশন দিতে হবে। এস্টাবলিশ পলিটিক্যাল পার্টি চাবে না কেন? আমি আপনাকে বলি, এস্টাবলিশ পলিটিক্যাল পার্টি অলরেডি এস্টাবলিশমেন্টের সাথে তাদের লিয়াজও আছে। 2018 সালের নির্বাচনে ফখরুল সাহেব করছে না? তার মানে অবশ্যই এস্টাবলিশমেন্টের সাথে তাদের একটা লিয়াজো ওই সময় ছিল। ইভেন আপনি ওই যে ডিপ স্টেট বলতেছেন, সেই ডিপ স্টেটের সাথেও তাদের একটা লিয়াজো ছিল। হ্যাঁ, তারাও এস্টাবলিশমেন্টের অংশ। সবচেয়ে বেশি মাইটটা কে খাইছে? নাহিদ ইসলাম খাইছে, তাই তো? জুলাই না হলে পরে হয়তো জামাত বিএনপি হইতো, কিন্তু নাহিদ ইসলামই তো মেইন ইয়েটা ছিল। সেই জায়গায় তো ওইখানে ওই স্টেকেই আপনি যদি করতে পারেন, আপনি ইতিহাস দেখেন, হ্যাঁ, বিপ্লবী সরকার, আপনি রাশিয়ায় দেখেন লেনিন কি করছিল, হ্যাঁ, আমরা কি করছি? 1969 সালের গণ অভ্যুত্থানে কি হয়েছে? গণ অভ্যুত্থানে আইয়ুব খানকে ফেলে দেওয়া হয়েছে না? আইয়ুব খানকে ফেলে দেওয়ার পরে কি এস্টাবলিশমেন্ট ভাঙা হয়েছে? হয় নাই। এস্টাবলিশমেন্ট ভাঙা হয় নাই বলেই কিন্তু 71-এ যে আবার এই আমাদের উপরে ইয়াহিয়া খান হচ্ছে যে আমাদের উপরে এই ইয়াহিয়া খান এবং ভুট্টোর ইয়েতে আমাদেরকে ওই সময়ে বিপ্লবী সরকার গঠন করতে পারলে সবচেয়ে ভালো ছিল। কিন্তু একটা রাষ্ট্র চালানোর জন্য যে আপনি এক্সপেরিয়েন্স, কাঠামো বা একটা স্ট্রাকচার লাগে, আমরা আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডাক দিয়েছিলাম, সবাই স্টুডেন্ট ক্যাম্পাসে হলে থাকে, এরা এসে হঠাৎ করে একটা রাষ্ট্র পরিচালনা করার মতো, দায়িত্ব নেওয়ার মতো আসলে ওই পরিমাণে সাহস আমরা আসলে করতে পারি নাই, যেটার কারণে এর খেসারত আমাদেরকে দিতে হচ্ছে এবং জনগণকে দিতে হচ্ছে। আপনারা একবার বিপ্লবী সরকার বলেন, আবার কোন জায়গায় এই সাহসটাই যদি, মানে এটার কারণটা কি? মানে আপনাদের তো একটা ওয়ার্ডে আসতে হবে। কেউ বলেন বিপ্লব, কেউ বলেন হচ্ছে গণঅভ্যুত্থান, মানে এটা তো একটা ওয়ার্ডের মধ্যে পার্থক্য আছে। তাহলে আপনারা গঠন করা যেত ভাইয়া, ক্রস কোশ্চেন এর প্রেক্ষিতে না, আপনি বিপ্লবী সরকার গঠন করার একটা মতামত দিচ্ছেন, আবার আপনি তো আবার এখান থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় আপনাদের দল থেকে বা অন্যান্য যারা আছে আহ্বায়ক থেকে শুরু করে গণঅভ্যুত্থান শব্দটা ব্যবহার করছেন।
তাহলে এখানে গণঅভ্যুত্থান শব্দটা না ব্যবহার করতে আপনার বিপ্লব শব্দটা ব্যবহার করতে পারেন, সেখান থেকে আপনার পিছিয়ে যাচ্ছেন কেন? না, অবশ্যই এটা একটা গণঅভ্যুত্থান, এবং এই বিপ্লবে আসলে আপনি দেখেন যে আমাদের যে রাষ্ট্র কাঠামো চলছে, এবং এই রাষ্ট্র কাঠামো যেভাবে আমরা এই সংবিধানের ভিতরে আসলে ঢুকে গিয়েছি, অ্যাকচুয়ালি আমরা যখন শপথ নিয়েছি 8 তারিখে তখনই আসলে সংবিধানের মধ্যে ঢুকে গিয়েছি, এবং সেদিনই আসলে সংবিধান পুরোপুরি এস্টাবলিশমেন্টের ভিতরে ঢুকে গিয়েছি। আচ্ছা, আপনার কাছে আবার কিছুক্ষণ পরে আসবো। ইঞ্জিনিয়ার সালমান, আপনার কাছে আবার এবারে প্রশ্ন যে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের জ্বালানি ক্রাইসিস একটা প্রকট আকার ধারণ করেছে, যে ঢাকার ম্যাক্সিমাম পাম্পের সামনে বাইক, গাড়ি, ট্রাক সব কিছুর লাইনের পর লাইন, এবং কেউ কেউ 3 ঘন্টা 5 ঘন্টা, কেউ কেউ রাতের বেলা সিরিয়াল দিয়ে মশারি টাঙায় ঘুমাচ্ছে, পরের দিন তেল পাচ্ছে, আবার জেলা শহরগুলোর অবস্থা আরও খারাপ। মানে এইটার কারণটা কি? কারণটা তো আসলে যেটা হইছে, কারণ যদি বলি তাহলে হচ্ছে সহজে বলতে গেলে হচ্ছে যে আমাদের আসলে নিজেদের কিছু প্রবলেম আছে, এবং নিজেদের প্রবলেমটা হচ্ছে কি, মানুষ হচ্ছে যে আসলে মানে ওভার স্মার্ট হইতে চায়, যে আমার মনে করেন যে বাইকে তেল লাগবে 10 লিটার, আমি 50 লিটার ইয়ে করে রাখতেছি, হ্যাঁ, বা দাম বাড়বে বলে ইয়ে করে রাখতেছি। পলিসি মেকিংয়ের কিছু প্রবলেম আছে, সেটা হচ্ছে যে গভর্নমেন্ট যেটা বলতেছে, বা মানে গভর্নমেন্টের কাছেও আসলে খুব বেশি পলিসি মেকিংয়ে আমি খুব একটা দেখতেছি না, আমি জানি না, আমার হয়তো জানার গ্যাপ থাকলে আপনারাও এখানে আছেন, মানে ওরকম কোনো অন্যান্য দেশের গভর্নমেন্ট যেভাবে পলিসি নিচ্ছে, এটা করব ওইটা করব, বাংলাদেশে কিন্তু ওরকম ভিজিবল কোনো পলিসি নেই, বরং বাংলাদেশ বলতেছে আমাদের কোনো সমস্যা নেই, সারা ওয়ার্ল্ড বলতেছে আমাদের প্রবলেম আছে। কিন্তু আপনি যদি পুরো সমস্যাটার দিকে তাকান, এটাকে আসলে জ্বালানির মানে পুরো জিনিসটাকে যদি ভেঙে ফেলি আমি, তাহলে বলবো যে বাংলাদেশে আসলে এনার্জি মানে কনজামশনের দিক থেকে যদি আমি বলি, তাহলে বাংলাদেশের এই ফুয়েলগুলা ইউজ হয় হচ্ছে পাওয়ার প্ল্যান্টে 1 নাম্বার, হ্যাঁ, বা আমি যদি বলি ইলেকট্রিসিটি ইউজটা, বা সব কিছুই ফুয়েল ইলেকট্রিসিটি দিয়ে, ইলেকট্রিসিটি কিন্তু তৈরি হয় হচ্ছে ফুয়েল দিয়ে। তো পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে বাংলাদেশে যেটা হয় সেটা হচ্ছে যে সব দেশেই একটা বেজ লোড থাকে, হ্যাঁ, মানে যে জিনিসটা বেজ লোডটা কীভাবে হয়, মনে করেন যে পাওয়ার প্ল্যান্টগুলো চালাইতে সময় লাগে, যেমন একটা আপনি যদি কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট করেন, অথবা মনে করেন যদি আপনি হচ্ছে যে কোল ড্রিভেন বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এগুলো কী হয়, এগুলো কিন্তু 24/7 চলে। তো আপনার কিন্তু সকালবেলার লোড আর সন্ধ্যাবেলার লোড এক থাকে না। তো এই পাওয়ার প্ল্যান্টগুলো কিন্তু এই পাওয়ার প্ল্যান্টগুলো কিন্তু আসলে ওই আমাদের সমস্যাটা কি তেলের সমস্যা, রাইট? এই পাওয়ার প্ল্যান্টগুলো কিন্তু আসলে তেলে চলে না, এইগুলো চলে কোলে বা গ্যাসে, গ্যাস কিন্তু আমরা নিজেরাই করি। সো এখানে প্রবলেমটা ওই রকম হবে না। আর একটা যদি বলেন তাহলে হচ্ছে যে বাংলাদেশে ফার্মিংয়ের একটা প্রবলেম আছে, যে এই ইরিগেশন যখন হয় তখন কিন্তু ওই যে মোটরগুলা বা পাম্পগুলা থাকে ইরিগেশনের, ওইটা কিন্তু ডিজেল চালিত। এইখানে একটা বড় ক্রাইসিস বাংলাদেশে হতে পারে। আর একটা যদি বলেন, আমি সবচেয়ে বড় প্রবলেমটা পরে বলতেছি, ইন্ডাস্ট্রিতেও কিন্তু বাংলাদেশে প্রচুর পাওয়ার প্ল্যান্ট এখন আছে, ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট বলে, সেগুলো গ্যাস ড্রিভেন, ওগুলোতেও ওই রকম প্রবলেম নাই। কিন্তু তাহলে কি ইন্ডাস্ট্রি চলবে? আসলে চলবে না। কারণ কি, আপনার সাপ্লাই চেইন ডিসরাপশন হবে। কারণ বাংলাদেশ মানে মূল সমস্যাটা হচ্ছে বাংলাদেশের যে ট্রান্সপোর্ট ব্যবস্থা, এটা কিন্তু বাংলাদেশে টোটালি বলতে পারেন 80% হচ্ছে আপনার ডিজেল ড্রিভেন বা অকটেন ড্রিভেন। বেশিরভাগ যে বড় বড় যে বাসগুলো, ট্রাকগুলো, এগুলো কিন্তু ডিজেলে চলে। আমাদের মূল সমস্যাটা কিন্তু ডিজেলে। তো এই জায়গাটায় মেইন সমস্যা হবে ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রিতে। এখন এই ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কি আমরা কোনো পলিসি দেখতেছি গভর্নমেন্ট থেকে? আমি কিন্তু ওরকম পাচ্ছি না। আমি এখনো জানি না যে বাংলাদেশ আসলে ট্রান্সপোর্টে কোনো পলিসি নেই। যেমন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি প্রাইভেট কার যেগুলো অকটেনে চলতেছে বা ইয়েতে চলতেছে, আপনি প্রাইভেট কারের ইয়েটা বলেন যে কম হোক, হ্যাঁ, তারপরে আপনি গণপরিবহন ব্যবস্থাটা ইয়ে করেন, হ্যাঁ, এইগুলা তো আপনার পলিসি দেখা যাচ্ছে না। আমাদের কি হচ্ছে, সরকারি আমি মাঝখানে দেখলাম আর কি যে এরকম আলোচনা চলতেছে যে সরকারি ছুটির দিন বাড়ায় দেওয়া হবে। এখন আসলে সরকারি ছুটির দিন বাড়ায়, যেমন আপনার রেসিডেন্সিয়াল বাংলাদেশের গভর্নমেন্টের আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে টাইমটা আগায় দিতে পারেন। এটা কিন্তু ভালো পলিসি হবে যে আপনার ওই যে পিক লোডের কথা বললাম, যে ডিজেল জেনারেটরগুলো যখন চলে বিদ্যুৎ উৎপাদনের জন্য, এটা পিক লোডের টাইমে চলে। কখন চলে? সন্ধ্যা, মনে করেন বিকেলের পর থেকে রেসিডেন্সিয়াল বিল্ডিংগুলোতে এসি চলে, অফিসগুলো কিন্তু তখনও বন্ধ হয় না। ওই সময় কিন্তু 5টা থেকে 7টা 8টা এই সময় কিন্তু ওই ডিজেল জেনারেটরগুলো চালায় ইয়ে করা হয়। তো এইখানে গভর্নমেন্ট পলিসি বলতে পারে যে আমরা ডে লাইট সেভিংয়ের দিকে যাব, এটা ভালো পলিসি হবে। এবং আরেকটা হচ্ছে কি, আপনি জনসচেতনতা তৈরি করতে হবে, পাবলিক অ্যাওয়ারনেস যখন আপনি তৈরি করবেন তখন মানুষ আসলে কৃচ্ছতা সাধন করবে, মানে এনার্জিটা ওইভাবে খরচ করবে না। এই ধরনের কিছু পলিসি করা যেতে পারে। কিন্তু আমাদের এই যে 3 দিন ছুটি দিয়ে, এখন মনে করেন আপনি স্কুল কলেজ বন্ধ করে দিলেন বা 4 দিন 5 দিন করে ছুটি দিয়ে দিলেন, তাহলে কি হবে? সব কিন্তু ট্রান্সপোর্টে করে বাড়ি চলে যাবে। আপনার কিন্তু ওই ট্রান্সপোর্ট সেক্টরে যে এই প্রবলেমটা আবার দেখা দিবে। মানে আপনি বলতে চাচ্ছেন যে
ক্রাইসিস ম্যানেজমেন্টের যেই ক্রাইটেরিয়াগুলো থাকা উচিত বা পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা উচিত, মানে ওই জায়গাটায় ঘাটতি আছে, তাই তো? আমার কাছে মনে হচ্ছে আমরা আসলে মানে একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এই ক্রাইসিসটা কিন্তু একটা গ্লোবাল ক্রাইসিস, এবং এইটা কিন্তু আপনি মনে করেন যে এখানে কাদা ছোড়াছুড়ির কোনো সুযোগ নাই। এখানে আমার মনে হয় যে পলিসি মেকিংয়ে যারা আছেন, এটা মানে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতি, তো গণতান্ত্রিক রাজনীতির নিয়ম হচ্ছে যে সরকার এটা যদি করে ওইটার বিরোধিতা করবে এই বিরোধী দল, এটাই নিয়ম। তো আপনার যেটা করতে হবে যে পলিসি মেকিংয়ে বিরোধী দলকে আপনি রাখেন, যাতে এইটা তো একটা গ্লোবাল ক্রাইসিস, এখানে তো আসলে কাদা ছোড়াছুড়ির কিছু নাই। আপনি শফিক সাহেবকে ডাকেন, আপনি নাহিদকে ডাকেন, নাহিদ ইসলাম, শফিক সাহেব সবাই মিলে ইয়ে করে একটা পলিসি ঠিক করুক যে আমরা এটা করব, যেটা আসলে কেউ সমালোচনা না করুক আর কি। আচ্ছা ডাক্তার হাত, আপনার কাছে আমার কোশ্চেন যে আমরা রিসেন্টলি দেখলাম যে সরকার গ্যাসের তেলের দাম না বাড়িয়ে একটা প্রজ্ঞাপন জারি করেছে। তা মানে এটা কি জাস্ট লোক দেখানোর জন্য, নাকি মানে এটার কারণটা কি, মানে কি হতে পারে? নাকি হচ্ছে আপনারা হয়তো প্রিপারেশন নিয়েছিলেন যে দাম বাড়লেই আন্দোলন নামবেন এই ভয়তে? না, আসলে দাম বাড়লে জনগণ আন্দোলন করবে, আমরা আসলে আন্দোলন করবো ব্যাপারটা এরকম না। জনগণের যখন অধিকার হরণ হবে তখন জনগণ মাঠে নামবে। আমরা সবসময় বিরোধী দলে যে আন্দোলন করবো এরকম না, সবসময় জনগণই আন্দোলন করে। অ্যাকচুয়ালি লিডটা হয়তো কোনো পলিটিক্যাল পার্টি দেয় আর কি। অ্যাকচুয়ালি আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় এইটা একটা মেসেজ হচ্ছে যে না, কোনো জায়গায় যদি কেউ জ্বালানির দাম বেশি নেয় তাহলে যাতে সে আইনের আওতায় আনে। এখন বিভিন্ন পাম্পগুলোতে আপনি দেখবেন, এগুলোতে কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে না, এখনও কেউ দাম বাড়ায় নাই। বাট যেই সমস্যাটা হচ্ছে যে সবাই তো আসলে এই পেট্রোল পাম্প বা ডিজেল পাম্পগুলোতে গিয়ে তেল নিচ্ছে না, পেরিফেরিতে অনেক জায়গায় খোলা বাজারে তেল বিক্রি হচ্ছে। এদের দামটা আসলে আমার কাছে মনে হয়েছে যে এটা প্রায় দ্বিগুণের কাছাকাছি। এই যে সমস্যা, দাম একটুখানি বাড়াইছে রিসেন্টলি, এইটা ভুল না বলে থাকি। যাই হোক, পাম্পে ওইভাবে না, যেটা আমেরিকা বা অন্য জায়গায় ওইভাবে আসলে না না না, এটা সত্যি হ্যাঁ যেরকম হওয়ার কথা ছিল না, দাম বাড়াইনি, ওই আগে রেটে আছে। কিন্তু আমরা দেখেছি যে পেরিফেরিগুলোতে যারা খালি বাজারে তেল বিক্রি করছে, এবং আপনি দেখবেন যে প্রচুর কিন্তু খালি বাজারে তেল বিক্রি হচ্ছে এবং এটা ওপেন সিটি। আচ্ছা, এখানে আমার একটা কথা আছে, সেটা হচ্ছে যে আপনাদের তো 68 সব মিলাই প্রায় 80 কাছাকাছি সিট আপনাদের আছে, মানে আপনারা এই সংসদীয় এলাকায় আপনাদের এমপি আছে। তাহলে আপনাদের বা এমপিদের অ্যাক্টিভিটিস কিন্তু আমার চোখে পড়তেছে না, যে আপনারা যে যার এলাকায় গেলেন, আপনারা তুলে ধরলেন যে যে সিন্ডিকেট আছে, এই যে তেল মজুত করা হচ্ছে, এগুলো কিন্তু বিরোধী দলের কাজ। তাহলে আপনারা এই জায়গাটাই আপনি কেন বসে আছেন? বা যে আপনার যেমন, আমি শেষ করি, তাহলে আপনি যেমন দিনাজপুর 5 থেকে নির্বাচন করেছেন, আপনি সেখানে চলে যান আজকে রাতেই, কালকে আপনি সকালের থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সব পাম্প ভিজিট করেন। আপনি ভোট করেছেন 1,10,000, এটা তো কম ভোট না। আপনি মানুষদেরকে নিয়ে তো ঘুরতে পারেন পাম্পে পাম্পে, এবং ওখানে এলাকার মানুষদের মাধ্যমে খোঁজ নেন যে কোথায় তেল মজুত করা হচ্ছে, সেগুলো আপনি গণমাধ্যমকে জানাই দেন। এগুলো কেন করছেন? খুবই ভালো প্রশ্ন করেছেন। আমরা আসলে ভিজিট করেছি, আমি আমার নির্বাচনী এলাকায় গিয়ে পাম্পগুলো ভিজিট করেছি, তারা তেল দিচ্ছে। কোনো পাম্পই এখন পর্যন্ত, খুব অল্প 2-1 দিন হয়তো বন্ধ ছিল, বাট তেল দিচ্ছে। এখন একটা পাম্প তেল দিচ্ছে, তাকে তো আপনি বলতে পারেন আপনি তেল মজুত করেছেন। যখন বন্ধ হয়ে যাবে, যে তেল নেই, তখন আপনি খোঁজ নিতে পারেন যে তেল মজুত করেছে। আচ্ছা, আপনি কি মনে করেন সব পাম্পের তেল দিচ্ছে? আমার নির্বাচনে আসলে আমার কনস্টিটিউশনে ম্যাক্সিমাম পাম্পে তেল দিচ্ছে, মানে বন্ধ হয়ে আছে এরকম না। বাংলাদেশের সিনারিও ডিফারেন্ট, বাট আমি আমার নির্বাচনী কনস্টিটিউশন, আপনি এখন বিএনপির মানে বিরোধীদের ভয় থেকে এটা বলছেন দাম বাড়ানোর কথা যেটা বললেন, আপনি যেটা বললেন যে আসলে আর আমাদের সরকার দলীয় যারা আছে কিংবা বিরোধী দল, আমাদের যারা সাংসদ আছে, তারা নির্বাচনী এলাকায় যেতে পারছে না, কারণ সংসদ চলছে। আপনি জানেন যে ঢাকা প্রতিনিধি যাবে, নির্বাচনী কনস্টিটিউশনে তাদের প্রতিনিধি যাবে। হ্যাঁ, আমরা আমাদের জায়গা থেকে মানে ভিজিট করছি, তবে যেটা ভিজিবল হচ্ছে না। আপনি দেখবেন যে মিডিয়ার একটা ফ্যাক্ট আছে এখানে। মিডিয়া না, আপনার মিডিয়ার কথা আমি বলবো না এখানে, কারণ ম্যাক্সিমাম অনেকগুলো এমপি পেজ আমি নিজেই ফলো করি, আইডি আছে, মানে বা এমপি ক্যান্ডিডেট, তাদের পেজে কিন্তু কোনো আপডেট নাই। যেমন যে আমি যেটা বললাম, হ্যাঁ আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। এটা যেভাবে যাওয়া উচিত ছিল এভাবে যাওয়া হচ্ছে না, আরো বেশি সরব থাকা দরকার। আমাদের আসলে বিভিন্ন ক্রাইসিস চলছে, এবং এই জুলাই সনদ নিয়ে আসলে সবাই খুব ডিলেমার মধ্যে আছে এবং এদিকে ফোকাস করে আছে। কারণ আপনার যদি বিরোধী দল এখন প্রত্যেকটা ক্রাইসিস নিয়ে আমাদের মুভ করা উচিত, এবং জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আসলে জনগণ এখন বিরোধী দলের দিকে তাকে। ফর এক্সাম্পল, আপনি ঢাকায় বসে আমার সাথে টক শো করছেন, আপনি তো কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক, তার মানে আপনার পুরো দেশের দায়িত্ব, কিন্তু দলের দায়িত্বটা আপনার উপরে আছে। সংসদ আসন তো নিজের এলাকা। এখন কেন্দ্রীয় একজন হিসেবে আপনি তো ঢাকাও সব পাম্প ভিজিট করার রাইট আপনার আছে, একজন সাধারণ নাগরিক হিসেবেও আপনার রাইট আছে। যে আপনি বিভিন্ন প্রোগ্রামে আমরা জানি যে একটা প্রোগ্রাম আয়োজন করতে গেলে মানে সাধারণ মানুষকে এঙ্গেজ করে, দলের নেতা কর্মীদের এঙ্গেজ করে খরচ লাগে। এখন আপনারা তো এখানে একটা বুদ্ধি খাটাতে পারতেন, পাম্পে গেলেই দেখবেন যে 300-400 লোক আছে, আপনি কি ওখানে সমাবেশ করে ফেলেন না?
না এখানে এগুলো কেন করছেন না আপনারা? হ্যাঁ, এটা একটা আপনার ভালো প্রস্তাব আসলে। ওখানে মাইক নিয়ে চলে যাবেন, বক্তব্য দিবেন যে আপনাদের ক্রাইসিস এগুলো ম্যানেজমেন্ট হচ্ছে না, আমরা বিরোধী দল থেকে এগুলো তীব্র নিন্দা জানাচ্ছি, আপনারা এগুলো তো করতে পারেন। দেখেন এই যে দাম যে বাড়াচ্ছে না, এটা কিন্তু আসলে দীর্ঘমেয়াদে বাংলাদেশ সরকার তো গরিব সরকার। বাংলাদেশ, আমি আজকে দেখতেছিলাম যে 1 লিটার ডিজেলে মনে হয় প্রায় 90 টাকার মতো হচ্ছে যে বাংলাদেশ সরকার ভর্তুকি দিচ্ছে এখন। হ্যাঁ, এটা কিন্তু দীর্ঘমেয়াদে আমাদের জন্য ভালো না। দ্বিতীয়ত এই যে দাম বাড়াচ্ছে না, আপনার কাছে আসতেছি, ওনার হ্যাঁ, উত্তরটা শুনে আপনার কাছে আপনি উত্তরটা। হ্যাঁ, আপনি ভালো প্রস্তাব দিয়েছেন। আমরা আসলে এই যে ক্রাইসিস সিচুয়েশনগুলো আছে, বাংলাদেশের মেজর যে প্রবলেম এখন হাম এবং এই ডিজেল বা আমাদের যুদ্ধ অবস্থার মধ্য দিয়ে যে ভাইয়া কথাগুলো বললেন, আসলে আমাদের দেশে আসলে এখন হয়তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে কোনো ক্রাইসিস নাই, এটা লং রানে আপনারা দেখবেন যে এটা ক্রাইসিস। কিন্তু বিরোধী দলের তো প্রস্তাবনা থাকবে, আপনাদের বিরোধী দলের প্রস্তাবনা থাকবে না, আপনারা সব পাম্পে যাবেন, মানুষের সাথে কথা বলবেন। কিন্তু প্রস্তাবনাগুলো আমাদের সংসদে, আমাদের যে সাংসদ আছে, গতকালকে কিন্তু হাসনাত আব্দুল্লাহ এই যে জ্বালানি নিয়ে কথা বলেছে, এবং আমরা স্পেসিফিক কোনো পরামর্শ দেয় না, স্পেসিফিক পরামর্শ না, বাট আমরা প্রশ্ন করেছি আসলে এরকম। তো আমাদের আসলে বিরোধী দল হিসেবে প্রেস রিলিজ বা জনসচেতনতামূলক পোস্ট দেওয়া দরকার, একটা প্ল্যান দেওয়া দরকার যে বাংলাদেশ আসলে কি কি হইতে পারে, আমাদের পক্ষ থেকে আসলে এটা করা দরকার। এবং আমরা একটা ছায়া মন্ত্রিসভার কথা বলেছিলাম, যেটা কিনা প্রত্যেকটা মন্ত্রী সবাই গিয়ে আমাদের প্রস্তাবনাগুলো হয়তো তুলে ধরতে পারে। এটা যদি করা যায় এস্টাবলিশ, তাহলে একটা ভালো একটা বাংলাদেশের পাম্পে সবাই শুরু করে দেবেন, তাই তো? আচ্ছা, আপনি বলছিলেন হচ্ছে গ্যাস ভর্তুকির বিষয়টা। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে কি, আসলে বাংলাদেশের গভর্নমেন্ট তো ইউএস এর মতো না যে আমার ইচ্ছা আমি দিনের পর দিন আমি এই জায়গায় হামলা করবো, ওই জায়গায় হামলা করবো, এটা তো না। আমি আজকে দেখতেছিলাম ওই যেটা বলতেছিলাম যে 1 লিটার ডিজেলে সম্ভবত 90 টাকার মতো ভর্তুকি দিচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট এখন। এটা গরিব সরকারের জন্য ভালো না। এখন যেটা হচ্ছে কি, এটা তো এখন একটা অভ্যুত্থান পরবর্তী সরকার, বিএনপি আসছে, তো বিএনপি ভয় পাচ্ছে যে, আমার যেটা আমার ধারণা, আমি তো বিএনপির লোক না, আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি ওই আন্দোলনের ভয় পাচ্ছে, যেটা তো পপুলিস্ট ডিসিশন না। ডিজেলের দাম বেড়ে যাওয়া মানে ইনফ্লেশন বাড়বে, হ্যাঁ, অর্থনীতিতে একটা হবে, সব কিছু দাম বেড়ে যাবে, ট্রান্সপোর্ট খরচ যেহেতু বাড়বে। কিন্তু দীর্ঘমেয়াদে এটা যদি আপনি না করেন, তাহলে যেটা সমস্যা হবে, আইএমএফ কিন্তু আপনাকে প্রেশার করতে থাকবে। আইএমএফ কিন্তু সবসময় বলে যে তুমি মুক্ত বাজারে যাও, তুমি হলো যে ভর্তুকি দিতে পারবা না। হ্যাঁ, তো প্লাস শেয়ার মার্কেটে যে ফ্লোর দেওয়া, টপ এই দেওয়া, সিলিং প্রাইস দেওয়া, এগুলো আইএমএফ করে না। তো আমার মনে হয় যে দীর্ঘমেয়াদে, আমার মনে হয় যে পলিটিক্যাল পার্টি এই ব্যাপারে আন্দোলন না করে, যেটা দীর্ঘমেয়াদে ভালো হয় এরকম পলিসি। আপনার কাছে কি মানে দীর্ঘমেয়াদী মানে কি রকম একটা পরিকল্পনা নিলে জ্বালানি সাশ্রয় হবে আপনার জায়গা থেকে? জ্বালানি প্রথম হচ্ছে যে জনসচেতনতা, আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে জনসচেতনতা, আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের মেইন প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে। যেমন আপনি উল্টাপাল্টা ডিসিশন নিয়ে লাভ নাই। আপনি স্কুল ছুটি দিয়ে অনলাইন ক্লাস করতেছেন। আজকে একটা ছেলে, বোধহয় ছোট ছেলে, বলছে আমার কাছে, এখন তো আসলে আপনিও জানেন যে বিভিন্ন পোস্ট আসে, নকল আসল বোঝা যায় না, ওরকম আমি ভেরিফাই করার সুযোগ পাইনি। মানে একটা এরকম তারা বরাত দিয়ে বলছে যে 4-এ পড়ে একটা ছেলে, সে বলতেছে যে স্কুল যদি ছুটি হয়, আমাদের 60 জন মিলে আমরা এক জায়গায় বসি, 4টা ফ্যান চলে। আর আমাদের যদি স্কুল ছুটি হয়ে 60 জনকে অনলাইনে ক্লাস হয়, তাহলে 60টা ঘরে 60টা ফ্যান চলবে, তাহলে কি লাভ হবে? এই পলিসি, হ্যাঁ, এই এগেইনস্টে কিছু লেখাও আসছে, আমি শেয়ার করি আপনার সাথে। যেমন কিছু প্রস্তাবনা আসছিল যে ক্লাসগুলো অনলাইন হোক, অফিসগুলো ওয়ার্ক ফ্রম হোম হোক, যেটা হচ্ছে আমরা করোনার সময় দেখেছি। এবং সেই সময়ে আপনি যদি অ্যানালাইসিস করেন ওই পিরিয়ডটা, 1 বছর বা 2 বছর, 2020 সাল 2021 সাল, সেই সময় কিন্তু আমাদের বিদ্যুতের যে চাহিদা থাকে তার কিন্তু প্রায় 4 ভাগের 1 ভাগ অথবা 5 ভাগের 1 ভাগ এরকম কিন্তু সাশ্রয় হয়েছিল। সাথে জ্বালানি তেলে সাশ্রয় হয়েছিল, কারণ এই যে অফিস গোয়িং যে মানুষগুলো আছে, এই যে গাড়ি, বাইক, তারপরে বাস ব্যবহার করছে, তেলের ব্যাপারটা যেহেতু কমে গেছিল, তা আমরা যদি কম্প্যারিজনে যাই, সেক্ষেত্রে কিন্তু ওই ক্ষেত্রে কিন্তু আপনার কথার সাথে মিলে না। ওই সময়টা কিন্তু তেলের প্রয়োজনও কমে আসছিল, পাশাপাশি বিদ্যুতের চাহিদাও কমে এসেছিল। এখন ওইভাবে যেহেতু আমাদের এমন হতে যাবে যে 1 মাস পর আমরা কোনো তেলই পাচ্ছি না, সেক্ষেত্রে তো দেশ ক্যাসে যাবে। কোভিডের ক্ষেত্রে আপনার মতামতটা কি? কোভিডের ক্ষেত্রের সাথে এটার একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে যে কোভিডে যখন ছিল তখন মানুষ নিজে বের হয় নাই। সো ওইখানে মনে করেন কেউ বাইক নিয়ে ঘুরতে বের হবে না, স্বাভাবিকভাবে তার একটা ভয় আছে যে করোনা হয়ে আমি মারা যাবো। আরেকটা হচ্ছে যে জিডিপির যে ব্যাপারটা থাকে, ওই সময় আপনাকে দেখতে হবে যে বাংলাদেশের জিডিপি আসলে কতটুকু ছিল, কারণ এই যে এনার্জি কনজাম্পশনের সাথে কিন্তু জিডিপির একটা লিনিয়ার রিলেশন আছে, যে আপনি যখন জিডিপি বেশি হয় একটা দেশে, সে দেশের এনার্জি কনজাম্পশন বেশি হয়। হ্যাঁ, তো এনার্জি কনজাম্পশন কম হওয়া কিন্তু আসলে দেশের জন্য ভালো না। হ্যাঁ, আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আসলে ওই যে
আমাদেরকে এই সিনারিওগুলো বুঝতে হবে। সিনারি বলতে যে আপনি যদি ধরেন 1 মাস পরে তেল একেবারে ব্লক হয়ে গেল, কারণ হ্যাঁ। যে যুদ্ধটা দীর্ঘমেয়াদী হওয়ার চান্সই বেশি। হ্যাঁ। কারণ তেল যদি একেবারে বাংলাদেশ না পায় সেক্ষেত্রে তো 1 মাস বা 2 মাস পর টোটালি কলাপস করবে। হ্যাঁ। এর থেকে যদি লকডাউন দিয়ে এনার্জি সেভ করে আমাদের এক্সিস্টিং মজুদ দিয়ে কিন্তু প্রায় 6 মাস বা 1 বছর চলা সম্ভব, যদি প্রপারলি যদি ওভাবে ফলো করা হয়। সেক্ষেত্রে আপনার মতামত কি? এখন মনে করেন যে ওই যে আমি যেটা বলতেছিলাম যে সবকিছু পলিসিগুলো আসলে একটা মানে সামগ্রিক চিন্তা করে তারপরে পলিসি মেকিং করতে হবে। যেমন স্কুল গোয়িং আসলে কতগুলো ট্রান্সপোর্ট ইউজ হয়, ঢাকার কথা বাদ দেন, মনে করেন একটা গ্রামের একটা স্কুলে আপনি মানে স্কুল বন্ধ করে দিয়ে আপনি অনলাইনে ক্লাস নিলেন, তাহলে কি হবে? আপনার 60টা ছেলে কিন্তু রিক্সায় করে অথবা হেঁটে আসতো, আপনার কিন্তু ট্রান্সপোর্ট কস্ট বাঁচলো না। কিন্তু একইভাবে আপনি যদি ঢাকায় অনেক ইংলিশ মিডিয়াম স্কুলে যান, দেখবেন ওইখানে আপনি ক্লাস ফ্রম হোম দিলে, মানে অনলাইন ক্লাস যদি করেন, তাহলে কিন্তু ট্রান্সপোর্ট খরচ, মানে আমি প্রথমেই বলছি যে এখানে মেইন প্রবলেমটা হচ্ছে ট্রান্সপোর্ট বাঁচাইতে হবে। কারণ আমাদের অন্যান্য ইন্ডাস্ট্রির চাইতেও ট্রান্সপোর্ট যদি আপনার ধসে যায় তাহলে কিন্তু আপনি মুভ করতে পারবেন না। আপনি অন রাখবেন, মানে বাকিদের ক্ষেত্রে ইন্টার ডিস্ট্রিক্ট বা হ্যাঁ, আমি বলছি যে আমাদের পলিসিগুলো এটাই হতে হবে যেখানে আমাদের ট্রান্সপোর্টেশনটা কমে। কারণ আমি যদি বিশ্লেষণ করি, ট্রান্সপোর্টের 80%ই যায় হচ্ছে ডিজেল থেকে। হ্যাঁ, বাকি গ্যাস নির্ভর কিন্তু আপনি খুব একটা দেখবেন না। গ্যাসে চলে হচ্ছে সিএনজি চলে ঢাকায়, আর যেগুলো হচ্ছে যে আপনার এই যে পদ্মার এপারে হচ্ছে যেগুলো কনভার্সন করে চলে, এ বাদে কিন্তু গ্যাসে চলে না। সো ট্রান্সপোর্টে আপনাকে ওই চিন্তাটাই করতে হবে যে আমি ট্রান্সপোর্টের ইয়েটাকে বাঁচাবো, আর পিক লোডে আমি হচ্ছে জেনারেটর চালাবো না। মানে আমি যেটা বলছিলাম যে পাওয়ার তৈরি করে যখন এই যে সন্ধ্যার দিকে থাকে, তখন ডিজেল জেনারেটর মানে ডিজেল পেট্রোল এটাকে সেভ করার দিকে যাইতে হবে, সেটা যেভাবে পলিসি মেকিং করা যায়। আচ্ছা, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। ডাক্তার আহাদ, আপনার নিকট আমার শেষ প্রশ্ন, যে হামের প্রাদুর্ভাব হঠাৎ করে অনেক বেশি দেখা যাচ্ছে, যেটা আসলে এরাডিকেটেড একটা ডিজিজ ছিল বাংলাদেশে। আমরা এইরকম আউটব্রেকিং আসলে দেখি নাই, শিশু মারা যাচ্ছে, হাসপাতালে যাচ্ছে। এটার ব্যাপারে আপনার মতামত কি? এটা কেন হচ্ছে এবং এটার থেকে উত্তরণের উপায়? জি, ধন্যবাদ। আপনি দেখবেন যে বাংলাদেশের যে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, হামের টিকা ভ্যাকসিনেশন ইপিআই প্রোগ্রামের মধ্যে ছিল, তো কিন্তু আমরা এখন প্রচুর পরিমাণে রোগী পাচ্ছি যাদের বয়স 1 বছরের কম। মানে আপনি যখন তাকে ভ্যাকসিন কাভারেজের মধ্যে নিয়ে যাবেন তার আগেই আসলে এই রোগটা দেখা দিচ্ছে। তো আমাদের আসলে ওই রোগতত্ত্ববিদ যারা আছে তাদেরকে গবেষণার মাধ্যমে এইটা বোঝানো দরকার ছিল যে না, এটার ভ্যাকসিনটা আসলে আমাদের আরও আগে থেকে শুরু করা উচিত। 9 মাস থেকে শুরু করা যায়, কিন্তু আমরা অনেক পেশেন্ট পাচ্ছি যারা 6 থেকে 9 মাসের মধ্যে বয়সে যারা আক্রান্ত হয়েছে 255 জন এখন পর্যন্ত আমরা শুনেছি। তো এইটা আসলে এইটার একটা বড় ফ্যাক্ট যে ভ্যাকসিন কাভারেজের নিয়ে আসার আগেই এটা আক্রান্ত হচ্ছি। সেকেন্ড যে বিষয়টা, আমরা কোভিড পরবর্তী বাংলাদেশে একটা গুজবের আমরা শুনে থাকি যে কোভিড ভ্যাকসিন হওয়ার পরে বিভিন্ন হার্টের সমস্যা হচ্ছে বা এরকম। এই কারণে ভ্যাকসিন বিমুখ, আগে যেরকম আমরা ছোটোবেলা থেকে ইপিআইটাকে দেখেছি সারা বাংলাদেশে একটা উৎসবমুখর পরিবেশে ভ্যাকসিন নিতে যেত, গ্রাম থেকে শুরু করে শহরে সবাই আজকে ইপিআই প্রোগ্রাম, একটা ক্যাম্পেইন হতো সব জায়গায়, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, এরকম সাদা ক্যাপ পরে সবাই যেত, যে একটা উৎসবমুখর পরিবেশে ভ্যাকসিন দেওয়ার সিস্টেম ছিল। আমার কাছে মনে হচ্ছে এটা অনেকটাই কমে গিয়েছে এবং ভ্যাকসিন নেওয়ার প্রবণতা কিন্তু কমে গিয়েছে। সচেতনতার অভাব বলেন আর যেটাই আপনি বলেন, গুজবে কান দিয়ে অনেকে ভয়ের কারণে ভ্যাকসিন নিচ্ছে না, এইটাকে সচেতনতা বাড়ানো দরকার। এবং এই মুহূর্তে যেটা সবচেয়ে বেশি জরুরি যে আপনি ভ্যাকসিন দিয়ে হয়তো পরবর্তী প্রিভেনশন করতে পারবেন, কিন্তু রাইট নাও যে যারা আক্রান্ত হচ্ছে তাদের ব্যাপারে আসলে আপনার সিচুয়েশন কি? আপনি দেখবেন যে আমাদের বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে সবচেয়ে বড় সংকট হচ্ছে আমাদের বেড ক্রাইসিস। আপনি যখন বাচ্চারা আক্রান্ত হচ্ছে তখন দেখবেন যে যারা আইসিইউতে নেওয়ার কথা বলছে তখন আইসিইউ বেড নাই। আপনি বড় বড় বিভাগীয় শহরগুলোতেও আপনি দেখবেন যে আইসিইউ খুব অল্প পরিমাণে আছে, ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতে তো নাই। আপনি অনেকগুলো ডিস্ট্রিক্ট বড় বড় মেডিকেল কলেজ আছে যেগুলোতে আপনি কোনো আইসিইউ বেড নাই। আমার দিনাজপুরের কোনো দিনাজপুর মেডিকেল আইসিইউ বেড নাই। তাহলে এই আসলে প্রবলেমগুলো আসলে আপনি কীভাবে সলভ করবেন? আপনাকে ইমিডিয়েটলি আপনি ভ্যাকসিন কেনার জন্য 600 কোটি টাকা আপনি বরাদ্দ দিয়েছেন, দ্যাটস ফাইন, বাট আপনাকে ইমিডিয়েটলি একটা অ্যাকশন করতে হবে যেগুলোতে আইসিইউ বেড তৈরি করতে পারে। তাছাড়া যেটা আক্রান্ত হয়েছে, ভ্যাকসিন তো পরবর্তী প্রিভেনশনের জন্য, যারা আক্রান্ত হচ্ছে তাদের ব্যাপারে আপনার পলিসি কী? এই কারণে আমরা বলবো যে আইসিইউ বেড বাড়ানো দরকার। এবং আমাদের প্রাইভেট সেটিংও, আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা পোস্ট দিয়েছে খুব ভরাক্রান্ত মনে, তার এক কাজিন আসলে আইসিইউ বেড শিশু হসপিটালে গিয়েছে, আইসিইউ বেড পাচ্ছে না। সে লিখেছে এরকম ফেসবুকে যে আমার টাকা পয়সার কোনো অসুবিধা নাই, আমার একটা আইসিইউ বেড দরকার। কোন হাসপাতাল, প্রাইভেট হসপিটালগুলো চিন্তা করছে যে আইসিইউতে এই পেশেন্ট যেখানে ইনফেকশাস ডিজিজ আরেকজনের কাছে থেকে আরেকজন সরাইতে পারে, প্রাইভেট হসপিটালগুলোতে ভর্তি নিচ্ছে না। সে নিরুপায় হয়ে এখন ঘুরছে যে আসলে আমার এই শিশুকে আমি কোথায় নিব।
মানে আসলে এটার মানে এক কোথায় আপনি কিছু সরকারি সেটিংয়ে ম্যানেজ করেন, কিছু প্রাইভেট হসপিটাল কর্পোরেট হসপিটালগুলোর সাথে বসেন, যাদেরকে আপনি বলে দিবেন এবং আপনি অনুরোধ করে নির্দেশ করবেন যে আপনারা এই ম্যানেজমেন্ট সেন্টারের জন্য ডেডিকেটেড, আপনারা কিছু সেন্টার করবেন যেখানে তারা নিতে বাধ্য থাকবে। প্রাইভেট হসপিটালগুলোতে অবশ্যই টার্মস অ্যান্ড কন্ডিশন গভর্নমেন্টের মানতে হবে। বাংলাদেশে একটা এরকম সিচুয়েশন তৈরি হচ্ছে যেখানে আপনি আপনার ইচ্ছা মতো তো পারেন না যে আমি আসলাম আপনাকে নিব না, আমি এটা বলতে পারেন না। আপনি বাংলাদেশের সিনেটে তো আপনাকে বুঝতে হবে। তাহলে গভর্নমেন্ট থেকে পলিসি লেভেলে আপনাকে কাজ করতে হবে। প্রত্যেকটা আইসিইউ সেন্টারের সাথে আপনার মিনিমাম একটা পার্সেন্টেজ ভর্তি রাখতে হবে এবং প্রয়োজনে সেটা আইসোলেশন করে রাখলেন। এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের গভর্নমেন্ট হসপিটালগুলোতে কোনো আইসোলেশন সেন্টার এইভাবে ডেভেলপ করে নেয়। অল্প কিছু রুম থাকে যেখানে ডায়রিয়া রোগী থাকে, কিন্তু এরকম বড় ইনফেকশাস ডিজিজ মানে ম্যানেজ করার জন্য বড় কোনো আইসোলেশন সেন্টার নাই। এবং আইসোলেশন সেন্টার না থাকার কারণে তারা জেনারেল বেডে থাকছে এবং কন্টামিনেটেড হচ্ছে। এটা কিন্তু খুব একটা অ্যালার্মিং বিষয়। আর মহাখালী একটা আইসোলেশন সেন্টার আছে যেটা কিনা বাংলাদেশের এই পরিস্থিতি ম্যানেজ করার জন্য পর্যাপ্ত না, সেখানে পর্যাপ্ত আইসিইউ ব্যবস্থা করা হয়নি। তো এইটা আসলে আমাদের যুগে যুগে দেখবেন যে ক্রাইসিস আসবেই। কোভিড এসেছে, আমরা একটা আউটব্রেক খেয়েছি এবং আমরা আসলে আমাদেরকে বুঝে দিয়েছে যে না, বাংলাদেশে একটা হেলথ সিস্টেম ব্রোকেন এবং এটাকে সংস্কার করার বিষয় আছে। এবং আমরা স্বাস্থ্য সংস্কার কমিশনে দীর্ঘ কাজ করেছি 1.5 বছরে, অনেকগুলো প্রস্তাব আমরা দিয়েছি, অনেকগুলো প্রস্তাব নিয়ে কাজ করার সুযোগ আছে। কিন্তু এই সরকার তো মাত্র এসে কাজগুলো কতটা সদিচ্ছার সাথে দেখবে। জুলাই সনদের মতো যদি এই সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো এগুলো যদি সেই আলোর মুখ না দেখে তাহলে বাংলাদেশের সিস্টেম কখনোই পরিবর্তন হবে না, আবার আগে সিস্টেম চক্রাকারে ঘুরবে। আপনারা দেখছেন যে আমাদের এই সরকার এসে যেটা হচ্ছে যে বিভিন্ন বড় বড় পোস্টে পদায়নের যে হিড়িকটা শুরু হয়েছে, আমরা দেখছি যে বড় বড় পোস্টগুলোতে হোল্ড করছে সব মানে বিএনপি পন্থী যারা চিকিৎসক আছে তারা। যতটা না এই পদায়নে তারা মনোযোগী, তার চেয়ে বেশি মনোযোগিত হওয়ার কথা ছিল এগুলো ম্যানেজমেন্টে, এই রিফর্মেশন প্রসিডিওরের মধ্যে যাওয়ার। আপনি যদি সেই আগের মতো আবার ফ্যাসিজমে ফিরে যান, আপনি যদি আগের মতো আবার সেই দলীয়করণ সব জায়গায় করেন, আপনি কি মনে করেন যে বাংলাদেশের সব যোগ্য মানুষ বিএনপির? না, এই যোগ্য মানুষ তো সব দলেরই আছে। যারা যোগ্য মানুষ তাদেরকে যোগ্যতার জায়গায় আপনি রাখেন, তাদের যে মেধা আছে শ্রম আছে সেটাকে আপনি ইউটিলাইজ করেন। আপনি গভর্নমেন্ট ঠিক আছে, আপনি একটা রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করবেন, বাট দিন শেষে যখন আপনি গভর্নমেন্ট ফর্ম করবেন তখন তো আপনি কোনো রাজনৈতিক দলের না, আপনি তো সবার। হেলথ তো সবার জন্য। আজকে আপনার মেয়ে হয়তো অসুস্থ হলে আপনি তাকে ইভার কেয়ারে নিতে পারছেন, বড় বড় হাসপাতালে নিতে পারছেন, কিন্তু গ্রামের একজন কৃষক সে তো নিতে পারছে না। তার জন্য আপনার পলিসি কী? এইটার জন্য আসলে আমাদের কাজ করা উচিত। এবং আমরা মনে করি এই প্রজন্ম 24-এর মাধ্যমে এই সরকারের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা এই আইসিইউ ম্যানেজমেন্ট নিয়ে যারা কাজ করে কিংবা এই ডেডিকেটেড একটা টিম করে দেন গভর্নমেন্ট লেভেল এবং প্রাইভেট সেটিংয়ে কীভাবে এই মিজেলসের রুগীগুলোকে ভর্তি করা হবে, হামের রুগীগুলোকে ভর্তি করা হবে, এটা নিয়ে দ্রুত একটা পলিসি দেওয়া দরকার। এবং ভ্যাকসিনের যে বিষয়টা আছে সেটা আমরা আরও একটা জিনিস শুনতে পাচ্ছি যে ভ্যাকসিন আসলে 8 বছর থেকে ভ্যাকসিন দেওয়া হয় নাই, ভ্যাকসিন দেওয়া হচ্ছে না, এটা একটা গুজব। এবং আমরা আসলে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, বাট এটা কাভারেজটা হয়তো কিছুটা কমেছে, বাট ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ধন্যবাদ আপনাকে। ইঞ্জিনিয়ার সালমান, আপনার কাছে শেষ প্রশ্ন, যে এখন তো বিএনপির নেতৃত্বে সরকার পরিচালিত হচ্ছে, মানে এটা কি বিএনপির দলীয় একটি সরকার হয়েছে নাকি জনগণের সরকার হতে পারছে, মানে দলের ঊর্ধ্বে উঠে? আমার কাছে মনে হয়, আমি বলবো যে বিএনপি ইলেকশনের রেজাল্ট যাই হোক না কেন, আমার যতটুকু মনে হয় বিএনপিরই ক্ষমতায় আসার কথা ছিল, বিএনপি ক্ষমতায় আসছে, হয়তো ফলাফল ইয়া হোক। তো জনগণের সরকার বিএনপি হয়েছে কিনা এটা আসলে আমি বলবো এটা টোটালি জুলাই সনদ বাস্তবায়নের উপরে ডিপেন্ড করবে। তারা যখন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যদি তারা কাজ করে তাহলে তারা জনগণের সরকার থাকবে, যদি না থাকে তাহলে তারা থাকবে না। জুলাই সনদ মানলে জনগণ সরকার, এটা আমার মনে হয়। কারণ হচ্ছে যে এই সরকারটা তো আসলে একটা পদ্ধতির মধ্যে দিয়ে, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসছে। সো সেই প্রক্রিয়াটা কিন্তু জুলাই কেন্দ্রিক, এই জন্যই আমি সনদে যেহেতু মানে সব মানে যোগ্যতাকে বেশি প্রাধান্য দেওয়া আছে, মানে সেক্ষেত্রে অটোমেটিক্যালি সিস্টেম একটা চেঞ্জ হয়ে একটা সংস্কারের জন্য, সংস্কারের আকাঙ্ক্ষা থেকে মানুষ জুলাইতে আগস্টে মানুষ প্রাণ দিয়েছে, মানুষ রাস্তায় নামছে, যাদের যেভাবে সামর্থ্য ছিল তারা সেখানে যোগ দিয়েছে। এই ইয়ে থেকে আমি বলতেছি যে বিএনপি জুলাই সনদ বাস্তবায়নটা আসলে অনেক কিছু ফিল্টার করে নিয়ে আসবে আমার মনে হয়। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা দীর্ঘক্ষণ আলোচনা করলাম দুজন অতিথির সাথে, একজন ডাক্তার আব্দুল আহাদ, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক এনসিপি, এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর 5 আসনে 11 দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী, এবং আরেকজন অতিথি উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার সালমান সাইদ, পলিটিক্যাল অ্যানালিস্ট এবং সাবেক শিক্ষার্থী বুয়েট। সকলকে পরবর্তী প্রোগ্রাম দেখার
আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ডাক্তার রায়হান হাসান। আসসালামু আলাইকুম।